আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। আগামী 29 জুন থেকে 4 জুলাই পর্যন্ত কার্বি আংলংয়ে জোনাল ভিত্তিক আন্তঃজেলা অনূর্ধ্ব 15 মহিলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে হাইলাকান্দি জেলা দলের বিরুদ্ধে খেলবে শিলচর জেলা দল। ইতিমধ্যে শিলচর জেলা দলের নাম ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, অন্তর্জেলা আন্ডার 15 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট আমাদের সাউদার্ন আসাম জোনের খেলা পড়েছে কার্বি আংলংয়ে। আগামী 29 থেকে 4 জুলাই পর্যন্ত খেলা হবে। শিলচরের প্রথম ম্যাচ পড়েছে হাইলাকান্দির সঙ্গে 29 তারিখে। তো আমাদের শিলচর জেলা দল অলরেডি ঘোষিত করা হয়েছে। দলের ক্যাপ্টেন হয়েছেন রাহি মজুমদার এবং কোচ হিসাবে আছেন রাজীব দাস এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সুদীপ্তা দেবরায়। টিম আগামী 28 জুন সকালবেলা ট্রেনে যাবে। তো এই খেলা লিগ ভিত্তিক হবে। ওইখানে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কার্বি আংলং টিম পার্টিসিপেট করেছে এই সাউদার্ন আসাম জোনে। এই জোন থেকে একটা টিম কোয়ালিফাই করবে, যাবে ফাইনাল রাউন্ড খেলতে গুয়াহাটিতে। এই টুর্নামেন্ট কি প্রথমবার হচ্ছে? আগেও 2 বছর হয়েছে। শিলচর জেলা দল এই বছর 3 নম্বর বার। প্রথম যে বছর হয়েছিল শিলচর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছিল 2023-এ। গত বছর আমরা সেকেন্ড রাউন্ডে হেরে যাই, কিন্তু এই বছর আবার আশা করি শিলচর জেলা দল ভালো রেজাল্ট করবে। এবারে দলে যারা রয়েছে তাদের মধ্যে আপনি কি পেসারদের বেশি ভূমিকা নাকি স্পিনার? পেসারদেরই ভূমিকা বেশি এবং দল দুটা দিকে ভালো আছে। ব্যাটিং বোলিং দুটা দিকেই আছে। বাট সব প্লেয়ার নতুন। আশা করি এই খেলায় ওরা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। গত কয়েকদিন থেকেই তো আমরা দেখছি যে বৃষ্টির একটা সমস্যা। তো এই অবস্থায় দল অনুশীলন যতটুকু করা প্রয়োজন সেটা করতে পেরেছে? আউট ফিল্ডে করতে পারে নাই। আমরা প্র্যাকটিসটা বেশিরভাগ ইনডোরেই করেছি, যেহেতু পিচের জন্য গ্রাউন্ডে করা সম্ভব হয়নি রেগুলার। কিন্তু তবুও আমরা একদিন গ্রাউন্ডে প্র্যাকটিস করেছি। 2 দিন এই আমাদের সেন্টার উইকেটে যেটা জিএসএল গ্রাউন্ড আছে ওইখানে আমরা প্র্যাকটিস করেছি। এবারে দলে কি সবাই নতুন নাকি পুরনো খেলোয়াড়রা রয়েছেন? পুরনো খেলোয়াড়ও আছেন, কিন্তু বেশিরভাগই নতুন। 3-4 জন প্লেয়ার আছেন পুরনো, আর বাকি সবই নতুন। তো এই অবস্থায় যারা দলে ডাক পেয়েছেন তারা আপনি কি মনে করেন যে এই দলকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? সম্ভব, আশা তো করা যায়, দেখা যাক। কারণ সব ডিস্ট্রিক্টে কম না কম বেশি নতুন প্লেয়ার থাকে। যেহেতু আন্ডার 15 এর জেলা দল তো নতুনই প্লেয়ার থাকে বেশিরভাগ। কারণ এই বছর যারা খেলছে আগামী বছর তো অনেকের এজ শেষ হয়ে যায়। তো এজ ভিত্তিক খেলাতে এরকমই থাকে বেশিরভাগ। এই যে জোনাল ভিত্তিক যে প্রতিযোগিতা হচ্ছে, এই জোনালের যারা জোনাল থেকে কটি দল অংশগ্রহণ করবে পরবর্তী রাউন্ডে? জোনাল যে চ্যাম্পিয়ন হবে ওই চ্যাম্পিয়ন দল জোনাল ম্যাচ হবে গুয়াহাটিতে আগামী 4 জুলাই থেকে। এই যে বর্ষা মৌসুমে এই ক্রিকেট এই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, এটা কি কিছুটা সমস্যা হবে না?
সমস্যা তো বৃষ্টির জন্য থাকবেই। দেখো আমাদের ওয়েদার যে কন্ডিশন এখানে থাকেই, কিন্তু আসাম ক্রিকেটে যারা এখন সিজনটা করেছে এপ্রিল টু পুরো এপ্রিল থেকে, কারণ বিসিসিআই অনেক খেলাধুলা থাকে, তার জন্য ওরা করতে সক্ষম হয় না। তো যাই হোক, ছেলে মেয়েদের যে খেলার সুযোগ হয়েছে এটাও একটা বড় কথা, যে এই বৃষ্টির মধ্যে যে খেলাধুলার জন্য আগ্রহ নিয়েছে আসাম ক্রিকেট, সেটাও একটা ভালো দিক আমি মনে করি। না, সেটা তো ঠিকই আছে, টুর্নামেন্ট আয়োজন খুব ভালো উদ্যোগ, কিন্তু যদি কোনো কারণে বৃষ্টির জন্য বিশেষ করে যদি ম্যাচ না হয়, তাহলে যে সমস্ত নতুন খেলোয়াড় তাদের প্রতিভা তুলে ধরতে পারবে না বা সুযোগ পাবে না। সেটা তো থাকবেই, মানে এটার মধ্যে সবকিছু মিলিয়ে চলতে হবে, কারণ আর তো সময় নেই। কারণ হাতে সময় নেই, মানে আগামী সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে বিসিসিআই খেলা শুরু হয়ে যায়, তো ওইখান থেকে টিম সিলেক্ট করতে হয়, এসিআই কেও সিলেক্ট করে ট্রায়াল ক্যাম্প করবে ওইগুলো। আপনি কি মনে করেন যে এই যে আন্ডার 15 যে প্রতিযোগিতা হচ্ছে, সেটা প্রতিটি জেলা লাভবান হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভবান হচ্ছে। মেয়ে বলরা খেলার সুযোগ পাচ্ছে, ওরা নিজেকে স্টেট লেভেলে পারফরমেন্স করার জন্য। খেলা না হলে তো ওর পারফরমেন্সটা বুঝতে পারবে না কেউ। তো যত বেশি ইন্টারডিস্ট্রিক্ট বা ম্যাচ হবে খেলা, তত বেশি প্লেয়াররা সুযোগ পাবে ওদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য। যারা এই দলে স্থান পেয়েছেন তারা কি শহরের না গ্রামাঞ্চলের খেলোয়াড়রা রয়েছেন? সবগুলো মিলিয়ে আছে, মিলিয়ে মিশে আছে। আমাদের এখানে উদারবন্দেরও প্লেয়ার আছে, এদিকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর মানে কি বলবো, এটা যে বাসকান্দি দিকে প্লেয়ার আছে, এদিকে আপনার সোনাইয়ের দিকে প্লেয়ার আছে, সব মিলিয়ে টাউনের অনেক প্লেয়ার আছে। তো এক জায়গার কোনো টিম না, যেহেতু ডিস্ট্রিক্ট টিম পুরো জায়গা মিলিয়েই আছে। এবং মেয়েরা যে ইন্টারেস্ট দেখিয়ে আসছে, এটাও একটা বড় কথা, কারণ সবাই তো গার্জিয়ান চায় না যে মেয়েদেরকে একা খেলা। হ্যাঁ, তো এটাও একটা ভালো দিক যে গার্জিয়ানরা ইন্টারেস্ট দেখাচ্ছে মেয়েদেরকে খেলার জন্য। হাইলাকান্দি জেলা তথা এই উপত্যকায় মহিলা ক্রিকেটের হাল হকিকত নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠক ইন্দ্রজিৎ সিনহা জানালেন, বরাক উপত্যকার 3 জেলায় এখন মহিলা ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন বর্তমানে অনেক মেয়েরা মাতমুখ হয়েছেন ক্রিকেটের প্রতি, অনেক আগে থেকে হয়েছেন। সাম্প্রতিককালে অনেক মহিলা ক্রিকেটার নিজেকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য 3 জেলার মাঠে গিয়ে প্র্যাকটিস করছেন। বর্তমানে অনূর্ধ্ব 15 যে মেয়েদের আন্তঃজেলা ক্রিকেট, এটা শুরু হয়েছে টিপুতে। পাহাড় লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমাদের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং লক্ষ্মীপুর এই 4টি দলের খেলাটি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেন যোগাযোগ সচল হওয়ার পর এই দলের খেলা টিপুতে কার্বি আংলঙে অনুষ্ঠিত হবে সম্ভবত 29 থেকে। এই খেলায় আমাদের যোগদান করছে আমাদের বরাক উপত্যকার এই 4টি জেলা ক্রীড়া সংস্থা। আমাদের হাইলাকান্দি জেলা দল, শিলচর জেলা দল, করিমগঞ্জ জেলা দল, লক্ষ্মীপুর জেলা দল, 4টি দল রীতিমতো প্রস্তুতি নিয়ে রেখেছিল। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ নেমে যাওয়ার পাহাড় লাইনে ধস পতন হয় এই কার্বি আংলঙে অনুষ্ঠিত এই অনূর্ধ্ব 15 মহিলা আন্তঃজেলা মহিলা ক্রিকেট, এটা কিছুদিনের যে পিছায় বর্তমানে 3টি জেলা দল ঘোষণা করে রাখা হয়েছে। সম্ভবত 29 প্রথম ম্যাচগুলো খেলতে না পারলো, দ্বিতীয় ম্যাচ থেকে এই 4টি দল নামবে কার্বি আংলঙে। এখন বর্তমানে প্রস্তুতি মোটামুটি রেডি, দলও ঘোষণা করে দিয়েছে 4 জেলা ক্রীড়া সংস্থা। এবং পরীক্ষার সন্নিকটে থাকায় অনেক মহিলা ক্রিকেটার হয়তো নিজেকেই আন্তঃজেলা মানচিত্রে তুলে ধরতে পারছে না। তা সত্ত্বেও জেলা ক্রীড়া সংস্থাগুলো কঠোর পরিশ্রম করে
নিজেদের দল গঠন করেছে। ব্যতিক্রম নয় হাইলাকান্দি। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সচিব শৈবাল সেনগুপ্তের নেতৃত্বে হাইলাকান্দি ইনডোর পিচে ক্রিকেট পিচে প্র্যাকটিস করে দল তৈরি করে দল ঘোষণা করে দিয়েছেন। আমাদের আশাবাদী আমরা বরাক উপত্যকা ক্রমশ এর মধ্যে আমাদের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে আমরা দেখছি হাইলাকান্দি রেশমি সিনহা, যিনি সম্প্রতি গৌহাটি প্রিমিয়ার ক্রিকেট লিগও খেলেছেন, রাজ্য দল খেলে নিয়েছেন। বয়স 15 বছর 4 মাস না 3 মাস হবে। ওনার বাঁহাতি ব্যাটসম্যান। উনি এখন বর্তমানে হাইলাকান্দি জেলার সিনিয়র দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তৎপর হয়েছেন। চ্যালেঞ্জারও ভালো খেলেছেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত গৌহাটিতে যেটা সম্প্রতি শেষ হয়েছে সেটা তো রেশমি ভালো খেলেছেন। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে যে দল তৈরি হয়েছে তাদের প্রশিক্ষণ কি ডিএসএ তে না ইনডোর স্টেডিয়ামে চলছে? ডিএসএ তো হচ্ছে, ইনডোরও হচ্ছে। আলামন মজুমদার কোচিং করাচ্ছেন। আলামন মজুমদার যিনি বিএমসি ক্রিকেট একাডেমির কোচ, ওনার নেতৃত্বে কোচিং চলছে। এবং আমাদের শৈবাল সেনগুপ্ত এবং মুফজ্জল হোসেন লস্কররা এবং ক্রিকেট ব্রাঞ্চ যারা রয়েছেন তারা দলকে চাঙ্গা করে তুলতে এখন তৎপর। ইতিমধ্যে 15-র পরেই শুরু হবে সম্ভবত সিনিয়র আন্তর্জেলা ক্রিকেট। সেটার জন্য হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা তৈরি হয়ে উঠছে। ইদানিং নতুন কিছু মহিলা ক্রিকেটার বেরিয়ে আসছে সম্ভবত। সব 15 যেসব ক্রিকেটার আছে সবই নতুন নবাগত। যেমন আমাদের কুলসুমা রয়েছে, হাইলাকান্দি দলের নেতৃত্ব দিচ্ছেন। উনিও অনেক প্রতিশ্রুতিবান ক্রিকেটার। এবং আরো নবাগত অনেক নাম রয়েছে, কিন্তু সবার নাম তো জানা নেই। তবু এরা সবেমাত্র ক্রিকেটে যোগদান করেছে। পরে আগামী দিনে চলতি বছর আন্তর্জাতিক আগামী দিনে ওরা যদি নিয়মিত প্রশিক্ষণ নেয় তাহলে আগামী দিনে হাইলাকান্দি ক্রিকেট আরো সমৃদ্ধ হয়ে উঠবে। এই দল সম্ভবত রাজ্যিক পর্যায়ের কোন প্রতিযোগিতায় এশিয়া আয়োজিত আন্তর্জেলা, যেটা অনূর্ধ্ব 15 আন্তর্জেলা ক্রিকেট যেটা হবে ডিফুতে ভেন্যু করেছে। সেই ভেন্যু গত 25 তারিখে 26 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পাহাড় লাইনে 10 পতন হওয়ায় আমাদের বরাক উপত্যকার যে 4টি জেলা ক্রীড়া সংস্থা আছে তাদের ম্যাচগুলো পেছানো হয়ে গেছে। সম্ভবত হাইলাকান্দি দ্বিতীয় ম্যাচ থেকে নামবে। 29 জুন তাদের দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচ থেকে নামবে। এরপর হাইলাকান্দিতে বা ডিএসএ তে কোনো প্রতিযোগিতার আয়োজনের সম্ভাবনা রয়েছে? পরবর্তী পর্যায়ে রয়েছে সিনিয়র আন্তর্জেলা ক্রিকেট, জন ভিত্তিক হবে। ওইটা হাইলাকান্দিতে হবে কিনা জানা নেই, তবে হাইলাকান্দি দলের রীতিমতো প্রস্তুতি মানে শুরু করে দিয়েছে যে সিনিয়র দল গঠনের জন্য। ক্রিকেটারদের জন্য 3 জেলায় কোনো পরিকাঠামোর কোনো নেই, অভাব নেই। ক্রিকেটের জন্য তো অ্যাকচুয়ালি বলতে গেলে ক্রিকেটের পরিকাঠামো তো ছেলেরা যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যেই প্র্যাকটিস করতে হচ্ছে। মেয়েদের জন্য তো আলাদা কোনো ক্রিকেট তো ছেলেরা যেভাবে খেলছে মেয়েরাও সেভাবে খেলতে হবে। ফলে ক্রিকেটের পরিবেশ বরাক উপত্যকায় রয়েছে। ফলে মেয়েদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। মেয়েরা যদি ভালো মতো নিজেকে ক্রিকেটের প্রতি মানিয়ে নিতে পারে তাহলে ওদের ভবিষ্যৎ। সাংগঠনিক দিক দিয়ে মেয়েদের আলাদা কোনো ক্রিকেট সংগঠন রয়েছে কি? না, ওই জেলা ক্রীড়া সংস্থাগুলোই তাদের নিয়ন্ত্রণে মেয়েদেরকে ক্রিকেটের প্রতি মনোযোগ দিয়ে রেখেছে। ফুটবলের ক্ষেত্রে আলাদা যেমন একাডেমি রয়েছে, ক্রিকেটের ক্ষেত্রে এখনো এরকম কিছু হয়নি। এখনো ক্রিকেটের ক্ষেত্রে খুব সম্ভবত শিলচরে রয়েছে। শিলচর যে জেলা ক্রীড়া সংস্থা তাদের আলাদা একটা ক্রিকেট একাডেমি, তাদের নেতৃত্বে একাডেমি গঠন করে রেখেছে শিলচর ক্রিকেট একাডেমি। ডিএসএ রয়েছে, হাইলাকান্দিরও বিএমসি ক্রিকেট একাডেমি রয়েছে। করিমগঞ্জের সম্ভবত জানা নেই, লক্ষ্মীপুরে জানা নেই। হাইলাকান্দিও আছে ক্রিকেট একাডেমি শিলচরের।
তো ভালো প্রশিক্ষণ নিতে হলে বাইরে থেকে কোনো প্রশিক্ষক আনার প্রয়োজন নেই এই মুহূর্তে। এই মুহূর্তে অভিজ্ঞ ক্রিকেট যেমন আলামন হাইলাকান্দিতে আলামন রয়েছে, ও তো রাজ্য দলে খেলেছে অনেক আগে, এবং বিএমসি ক্রিকেট একাডেমিতে গত 4-5 বছর ধরে উনি বিএমসি ক্রিকেট একাডেমি প্রশিক্ষণ দিচ্ছেন, এবং ওনার নেতৃত্বে আমাদের বরুণজ্যোতি মালাকার যেটা ছেলে হাইলাকান্দি বিএমসি, ও দুবার রাজ্য দলে খেলে নিয়েছে। ফলে কোচিং এর ক্ষেত্রে আলামন মজুমদার আমি মনে করি অনেকটা এগিয়ে আছে, এবং শিলচরে তো আর অভাব নেই কোচের। শিলচরে তো ওনারা রাজীব দাস রয়েছেন, নিরঞ্জন দাস রয়েছেন, মেয়েদের জন্য আরো কয়েকজন কোচ নিয়োগ করেছে। ফলে ওদের তো কোচ আর আমাদের আলামান মজুমদার রয়েছে। ভবিষ্যতে যদি খেলা ক্রীড়া সংস্থা এই দলকে টিকিয়ে রাখতে হলে সেই বিএমসি ক্রিকেট একাডেমির উপরেই ভরসা করে রাখতে হবে। তো জেলা সদর ছাড়া আর গ্রামে গঞ্জে অন্য কোথাও কি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ক্রিকেটের? এগুলো তো সবাই গ্রামে গঞ্জে থেকে উঠে আসছে। গ্রামে কেউ ক্ষেতের জমিতে প্র্যাকটিস করে গিয়ে প্র্যাকটিস করছে, কেউ মাঠে প্র্যাকটিস করছে। ওরা এইখান থেকে গ্রামগঞ্জ থেকেই প্র্যাকটিস করে নিজেদের নিয়ন্ত্রণে প্র্যাকটিস করে গিয়ে জেলা ক্রীড়া সংস্থা দলে যোগদান করছে। সব মিলিয়ে মহিলাদের ক্রিকেটে অঞ্চলের মহিলাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আশা করি। জোয়ার রয়েছে, কেননা এখানে পূর্ববর্তী গত কয়েকটা বছর বিশ্লেষণ করলে দেখা গেছে আমাদের হাইলাকান্দি, শিলচর এবং করিমগঞ্জ ভালো একটা পজিটিভ ক্ষেত্রে এগিয়ে রয়েছে মহিলা ক্রিকেটে। রাজ্য দলে অনেক খেলোয়াড় খেলছে, যেমন আমাদের উর্মিলা চ্যাটার্জি শিলচরের লাগাতার খেলেছেন। আমাদের করিমগঞ্জে একটি মেয়ে, হলো সম্ভবত আমার মনে পড়ছে না মেয়েটির নাম, ও করিমগঞ্জে একটা আমাদের রেশমি সিনহা হাইলাকান্দি থেকে। ওরা যখন রাজ্য দলে উর্মিলা অনেকটা সিনিয়র হয়ে গেছেন, আর যোগ্য উত্তরসূরি আছে শিলচরে, অনেক যোগ্য উত্তরসূরি আছে। হাইলাকান্দিতে রেশমি সিনহা বেরিয়ে যাচ্ছেন, কুলসুমারা বেরিয়ে যাচ্ছেন। ফলে করিমগঞ্জে অনেক প্রতিশ্রুতিবান ক্রিকেটার রয়েছে। সব মিলে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর মহিলা ক্রিকেটের প্রতি অনেকটা অগ্রগতি লাভ করবে। সেটা নির্ভর করবে একটা আগামী দিনের ভালো পরিকল্পনার উপর নির্ভর করবে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস ও 23 জুন অলিম্পিক্স দিবসের সাথে এআইএফএফ গ্রাসরুটস দিবস পালিত হলো নানা কার্যসূচির মধ্য দিয়ে। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী আমাদের জানালেন, আমাদের জেলা ক্রীড়া সংস্থার কিছু নির্ধারিত কার্যসূচি থাকে। তার মধ্যে যেমন আমাদের 21 জুন আমাদের আন্তর্জাতিক যোগ দিবস আমরা পালন করে থাকি। অ্যাকচুয়ালি ওই সময় সব জায়গায় সব সংস্থা সরকারিভাবে বিভিন্ন সামাজিক সংগঠন এই দিবস কার্যসূচি আয়োজন করে থাকে। আর তাই আমরা এই ব্যাপারে বিশদ কোনো কার্যক্রম করি না। আমরা মূলত আমাদের যোগা শাখার উদ্যোগে সংস্থার যারা কার্যকর্তারা আছেন বা অনেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য থাকেন নানান সংগঠনের সঙ্গে জড়িত থাকার জন্য, কিন্তু আমরা যারা থাকি, আমরা আর কিছু ছাত্ররা মিলে আমরা যোগ দিবসটা পালন করে থাকি। কারণ এটা একটা মাহাত্ম্য আছে সংস্থা হিসাবে। এমনিতে আমরা মূলত 12 জানুয়ারিতেই আমরা একটা যোগের আয়োজন করে থাকি। সেটা আমাদের বার্ষিক কার্যক্রম হয় বা যোগ কম্পিটিশন যেটা হয়ে থাকে। এই বছরও আমরা এগুলো করে থাকি। আমরা এই বছর আয়োজন করেছি আমাদের যোগ যেটা নির্ধারিত। ঠিক সেইভাবে আমরা 23 জুন আমরা আমাদের অলিম্পিক দিবস, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে আমরা পালন করে থাকেছি। আমরা অলিম্পিক ডেতে আমরা এবার এই যেহেতু আমাদের এখানে বর্ষার মরশুম থাকে, সব খেলা আয়োজন করা সম্ভব হয় না। আমরা এবার শর্টপুট আমরা আয়োজন করেছি। সেখানে অনেক বাচ্চারা আন্ডার 15 ক্যাটাগরিতে করেছি। যারা সেখানে এসেছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনেক দিয়েছেন, অনেকে যোগদান করেছেন। আর এটার লক্ষ্য হলো যারা যোগদান করেছেন তাদের এই আন্ডার 15-এর কারণটা হলো যে আগামীতে
নভেম্বরে আমরা আমাদের বার্ষিক অ্যাথলেটিক্স মিট করি, বা অনেক সময় ডিসেম্বরে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হয়ে থাকে। তো সেখানে যারা যান তার বাছাই করতে হয়। তা আজকের যারা এখান থেকে যে রেঞ্জে যে হিসাবে ওনারা শর্টপুট দিয়েছেন, তাদেরকে যদি, তাদের মধ্যে যারা আছেন তাদেরকে যদি আমরা একটু টিপস দিতে পারি, বা যারা যেখানে আছেন তাদের যারা প্রশিক্ষক আছেন তাদেরকে বলতে পারি, তাহলে তারা এই জুলাই মাস থেকে আরও 2-3 মাস তাদের প্র্যাকটিস করলে নভেম্বরে যখন তারা আমাদের জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে সেটাতেও তারা তাদের মান উন্নত করতে পারবেন। আর পরবর্তীতে যদি তারা ভালো মান নিয়ে জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তাহলে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায়ও তাদের সাফল্য আসবে এবং তাদের জেলাও লাভবান হবে। তাই সেটাকে লক্ষ্য রেখে এবার আমরা সেটা আয়োজন করা হয়েছিল। তার পাশাপাশি 23 জুন আরেকটি দিনও থাকে, প্রাক্তন কিংবদন্তি ফুটবলার জাতীয় দলের অধিনায়ক PK ব্যানার্জি এই দিবসটাকে, জন্মদিবসটাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গ্রাসরুট ডে, অর্থাৎ গ্রাসরুট ফুটবল ডে হিসাবে ঘোষণা করে থাকে। তা আমরা ওই দিন আমরা একটা প্রদর্শনী খেলা আয়োজন করেছি। আমাদের যে একদম সিনিয়র যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের এই বর্তমানে যারা একদম ইয়ং আছে, যারা মানে নন অফিসিয়ালি একাডেমির হয়ে মানে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, তাদের আওতায় তাদের নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ, আমরা ফুটবল ম্যাচ আয়োজন করি। আর ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা যেটা চিরাচরিত থাকে, এইগুলো আমাদের নির্ধারিত কার্যসূচির মধ্যে থাকে। তার পাশাপাশি একটা কার্যক্রম আমাদের ইতিমধ্যে হবে, যে আমাদের হয়েছিল ইনডোরের সেই ক্যারাম প্রতিযোগিতা এবং সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কার্যক্রমগুলো অনিবার্য কারণবশত হতে পারেনি। নানান বিষয়ে আমাদের কার্যক্রম আমরা সময় করে উঠতে পারিনি। সেটা আমাদের ইচ্ছা আছে জুলাইয়ের প্রথম সপ্তাহের ভিতরে আমরা সেটা সমাপ্ত করব। অন্যান্য কিছু আনুষ্ঠানিক কাজ আছে সেটার মাধ্যমে। আর ইতিমধ্যে আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের সুইমিং পুলটাও আমরা উদ্বোধন করার চিন্তা ভাবনা চলছে। সামান্য অল্প কাজ বাকি আছে, সেগুলো সমাপ্ত হয়ে গেলে আমরা আমাদের সুইমিং পুলটাও আমরা এই বছর মানে আমাদের লক্ষ্য থাকবে পুজোর আগেই আমরা সুইমিং পুলটা উদ্বোধন করে নেব। যদি সেটা আগস্ট মাসেও সম্ভব হয় তাহলে তো আরও ভালো, আমরা লক্ষ্য রাখছি। এইগুলো নিয়েই আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। তো আপনাদের শরীরচর্চা বিভাগটা, সেটা কি জেলা ক্রীড়া সংস্থা শুরু থেকেই ছিল, না এটা আমাদের আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সেই বিভাগটা ওপেন করা হয়েছে? জেলা আজকে থেকে প্রায় 11 বছর পূর্বে, যখন যোগা 10 বছর পূর্বে 2014 ইংরেজিতে এটাকে যোগা দিবসটাকে পালন করার সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী ইউএনএতে স্বীকৃতি হয়। তারপর থেকে যোগা দিবসটা সংস্থা থেকে পালন করা হতো, কিন্তু ইতিমধ্যে অলিম্পিকের আওতাধীনে যোগাকে ক্রীড়া হিসাবে গ্রহণ করার পর থেকে আমাদের সংবিধানে সংশোধন করে আমাদের একটা যোগাকে অ্যাড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন অন্যান্য বিভাগ সেটা চালু করতো। তারপর আমাদের যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় তখন আমরা একটা যোগা বা সেলফ ডিফেন্স এইগুলো বলতে আমরা একটা বিভাগগুলো চালু করি, আলাদা আলাদা করি, যোগা এবং অন্যান্য ক্রিয়া বিভাগ, এবং সেলফ ডিফেন্সকে আমরা সুইমিং সেলফ ডিফেন্সের সঙ্গে নিয়ে দিই। তারপর থেকে আমরা যোগা কম্পিটিশন করা বা 12 জানুয়ারি এটা যোগা আয়োজন করা, বা এই মাঠে আমরা সর্বাধিক 500-র অধিক নিয়ে আমরা সূর্য নমস্কার কার্যক্রম করেছিলাম। আমরা দেখেছি এই গত 2 বছর পূর্বে 2022-23-এ 32তম খুব সম্ভব 31 না 32তম আমাদের ন্যাশনাল গেমসে আসাম দলের যোগা বিভাগে যে 3 জন প্রতিনিধি ছিলেন, তাদের একজন আমাদের এই জেলার রূপা পাল ছিল সিনিয়র বিভাগে, এবং সর্বভারতীয় প্রতিযোগিতায় প্রথম 10 জনের মধ্যে আসাম থেকে শুধু ওই স্থান পেয়ে সক্ষম হয়েছিল। এই এলাকার যে আমাদের যোগার প্রতিভাগুলো আছে, তা স্বাভাবিক যোগা সংস্থা অনেকগুলো আছে,
অনেকে অলিম্পিক আওতাধীন আছেন, অনেকে হয়তো না, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যখন সংস্থার আওতায় এটা হয়, ক্রীড়া সংস্থার আওতায় অলিম্পিক আয়োজন হয়, সকল ছাত্রছাত্রীরা আসতে পারেন। তাদের সেখানে নিজস্ব সংস্থার বা নিজস্ব স্কুলের কোনো বাধ্যবাধকতা থাকে না। এটাতে মূলত এটাতে দেখতে গেলে লাভবান আমাদের এই জেলার বাচ্চারাই হয়ে থাকেন যারা প্রতিযোগিতায় অংশ করতে পারেন। আর তাই সেই উদ্যোগ থেকেই অলিম্পিকের নির্দেশনা আমাদের শাখা গঠন করা বা তার মাধ্যমে কার্যক্রমগুলো তৈরি করা। কিন্তু যোগার এই শরীর চর্চা যেটা পালন আপনি, সেটা এই যোগা দিবস উদযাপনের সময় থেকে সেটা হয়ে যাচ্ছে। আর অন্যান্য বিভাগ, আমরা অন্যান্য সংগঠনের সঙ্গে জড়িত থেকে এইগুলো কার্যক্রম হতো, সংস্থার কোনো শাখা এইগুলো ছিল না। এটা গত 2 বছর 2023-এর পর থেকে আমরা এই শাখা হিসাবে এটা কাজ করছি। তো প্রত্যেকটা খেলার পাশাপাশি তো শরীরচর্চার প্রয়োজন বলতে কি মনে বা আছে, তো আপনি মনে করেন নাকি? শরীর চর্চাটা তো আমাদের অঙ্গ। আমাদের যে ক্রিকেট একাডেমি আছে, তারও ক্রিকেট একাডেমির অনুশীলনের পূর্বে শরীর চর্চা করানো হয়। তার জন্য বা টিম যখন যায় তাদের ফিজিও থাকা যায়। আমরা ফুটবলে তো সেটা প্রয়োজনীয় হয়, অ্যাথলেটিকেও সেটা হয়, ভলিবল হয়, যে কোনো খেলাই শরীর চর্চা একটা অঙ্গ। কিন্তু শরীর চর্চা সব বিভাগের ভাবে থাকে, কিন্তু যোগ ব্যায়াম বা এইগুলোর শরীর চর্চা এবং কবাডি বা এইগুলোর জন্য আমরা যে কোনো বিভাগ আমাদের কভার ছিল না, সেটা আমরা স্প্লিট করে আমাদের 10টা বিভাগকে আমরা 13টা বিভাগে পরিবর্তন করে, সুইমিং সহ আরও অনেক বিভাগ বেড়ে গেছে, তাই সেগুলো করে যোগার একটা পৃথক যোগা অন্যান্য ক্রীড়া বিভাগ, যেখানে যোগার পাশাপাশি কবাডি, খোখো এগুলো রাখা হয়েছে, এগুলো দিয়ে আমরা চলছি। এবং এই বিভাগটা গত 2 বছর ধরেই রান করছে। আমরা আমাদের বর্তমান মেয়াদ শেষ হওয়ার নতুন কার্যসমিতি আসে, এই বিভাগ এখন আরও কর্মক্ষম হবে, আরও ভালোভাবে এই বিভাগগুলো কাজ করবে। এবং যেহেতু 23 মার্চের পর আমাদের এই বিভাগ চালু হয়েছে, মোটামুটি 1 বছর মেয়াদ ধরতে যায়। 2টো ফাইনাল আমাদের আর্থিক সেশন ওরা পেয়েছেন। আমাদের ধারণা এই দুটো টার্ম নেক্সট টার্মের যেটা হবে, সম্পূর্ণ টার্ম নিয়ে যারা থাকবেন এডোকলা বা নিবাস, ওনারা মানে একটা পরিকল্পনা মাফিক একদম ক্যালেন্ডার তৈরি করে যেভাবে আমাদের প্রত্যেক বিভাগে খেলা হয়, সেটাও সেইভাবে চালু হবে আগামী দিনে। তো আপনাদের যোগ বিভাগের জন্য অন্যান্য খেলার মান আরো বাড়বে বলে আপনি মনে করছেন? স্বাভাবিক কথা, কারণ আমাদেরকে ফিজিও আনতে হয়। আমরা তো সবসময় আনতে হয় না, আমাদের যখন কোনো টিম বাইরে যেতে হয় তখন তার আগে আমরা আনতে হয়। আর যদি আমাদের এখান থেকে আমাদের তৈরিভাবে একটা বিভাগ চালু থাকে, তখন এখানে যারা ইনস্ট্রাক্টর থাকবেন, যারা আছেন, তারা আমাদেরকে আজকের দিনে আমরা জানি ক্রিকেট খেলা বা এগুলায় শুধু শরীর চর্চা নয়, মেডিটেশনেরও ব্যাপার আসে। তাই এইগুলো সব কিছু যোগ এমন একটা জিনিস, আমরা ফিজিও বা মেডিটেশন দুটোই যোগের মধ্যে আসে, দুটোই প্লাস থাকে। আত্মা, শরীর এবং মনকে এক করেই যোগের কাজ। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।